বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশ প্রবিধান 1943 এর অধ্যায় হচ্ছে 26টে, পিআরবি হচ্ছে 1 থেকে শুরু করে 1290। আমরা এখানে সিংহভাগ পিআরবি পড়া শেষ আমাদের, হয়তো আমরা 80 থেকে 90টা পিআরবি পড়ব। এর মধ্যে যেগুলো পড়া হবে ওইগুলো অবশ্যই আপনারা সূচিগুলো হুবহু মুখস্থ করে ফেলবেন। সূচি মুখস্থর বিকল্প কোনো পড়াই নেই। আপনি যতই পড়েন, যতই ভিতরের কথা জানেন, সূচি না জানলে আপনার পড়া ভিত্তিহীন, আপনি লিখতে পারবেন না। তাহলে 1-এর খতে বলছে লোকে অফিসার, অফিসার বলতে সকল পুলিশ সদস্য অফিসার হিসাবে গণ্য হবে। 33 ধারায় বলছে জনসাধারণের প্রতি আচরণ, জনসাধারণের প্রতি পুলিশের কিরকম আচরণ হবে 33 ধারা। 34 ধারা আছে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের সাথে সম্পর্ক, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের সাথে সম্পর্ক। 35 ইন্সপেক্টর জেনারেলের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, 35 ইন্সপেক্টর জেনারেলের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। এরপরে আসেন 86 পুলিশ জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করবে, পুলিশ জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করবে। 87 চাঁদা গ্রহণ ও পূজায় আমন্ত্রণ, পুলিশ চাঁদা গ্রহণ করতে পারবে না এবং পূজায় আমন্ত্রণ দিলে তিনি যেতে পারবেন। এরপরে 88 অস্ত্র আইন, অস্ত্র আইনের আওতা হইতে অব্যাহতিকরণ, অস্ত্র আইনের আওতা হইতে অব্যাহতিকরণ। 100 ধারা হচ্ছে লাগে পুলিশ সুপার সমপদা মর্যাদার অফিসারগুলোর ফৌজদারি বা দেওয়ানি মামলা হলে তাকে অবহিত করতে হবে। যদি দেওয়ানি বা ফৌজদারি মামলা হয়, পুলিশ সুপার এবং পদমর্যাদার অফিসারকে অবহিত করতে হবে। 106 সরকারি কর্মচারী আচরণ বিধিমালা। আমরা পুলিশ সরকারি কর্মচারী, তাহলে সরকারি কর্মচারীর আচরণ বিধিমালা পুলিশ মানিয়া চলবে। 106 সরকারি কর্মচারীর আচরণ বিধিমালা পুলিশ মানিয়া চলবে। 108 সরকারের নীতির সমালোচনা করা যাবে না, সরকারের নীতির সমালোচনা নিষিদ্ধ। 109 টাকা ধার লেনদেন করা যাবে না, টাকা ধার লেনদেন করা যাবে না। 110 নিলামে অংশগ্রহণ এবং নিলামের সম্পত্তি ক্রয় বিক্রয় করা যাবে না, নিলামে অংশগ্রহণ এবং নিলামের সম্পত্তি ক্রয় বিক্রয় করা যাবে না। 117 সকল শ্রেণীর অফিসারগণ ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনস্থ, সকল শ্রেণীর অফিসারগণ ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনস্থ। 118 অপরাধ দমন আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব ও কর্তব্য, অপরাধ দমন আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব ও কর্তব্য। 120 অপরাধ সম্পর্কে পুলিশ অফিসার ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করবেন, অপরাধ সম্পর্কে পুলিশ অফিসার ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করবেন। 130 বিষের দোকান পরিদর্শন। 141 পুলিশ রাজপথে শান্তি শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব কর্তব্য। 141 রাজপথে শান্তি শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব কর্তব্য। 142 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য পুলিশ নির্দেশ প্রদান করবেন বা আদেশ দিবেন, সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য পুলিশ আদেশ দিবেন। 142 সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বা নিষেধ বন্ধ করার জন্য পুলিশ বা ম্যাজিস্ট্রেট আদেশ দিবেন। 143 সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বল প্রয়োগ, সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বল প্রয়োগ। এরপরে 145 সশস্ত্র পুলিশ দল মোতায়েন, 145 সশস্ত্র পুলিশ দল মোতায়েন। এরপরে আসেন 151 সশস্ত্র পুলিশ দলের সঙ্গে উপস্থিত ম্যাজিস্ট্রেট দায়িত্ব কর্তব্য, সশস্ত্র পুলিশ দলের সাথে উপস্থিত ম্যাজিস্ট্রেট দায়িত্ব কর্তব্য। 152 সশস্ত্র পুলিশ দলের সাথে উপস্থিত পুলিশ অধিনায়কের দায়িত্ব কর্তব্য, পুলিশ অধিনায়কের দায়িত্ব কর্তব্য। 152 153 আগ্নেয় অস্ত্র ব্যবহার, 153 আগ্নেয় অস্ত্র ব্যবহার আত্মরক্ষার ক্ষেত্রে, বেআইনি সমাবেশের ক্ষেত্রে এবং গ্রেপ্তারের ক্ষেত্রে, 3 ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়। এরপরে আসেন 154 আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে সতর্কবাণী উচ্চারণ করতে হবে, আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে সতর্কবাণী উচ্চারণ করতে হবে। 155 আগ্নেয়াস্ত্র ব্যবহারের সময় কি কি সাবধানতা বা কি করণীয় সেই সম্পর্কে আলোচনা। 155 আগ্নেয়াস্ত্র ব্যবহারের সময়ের নিয়মাবলী। 156 আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরের নিয়মাবলী, আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরের নিয়মাবলী। 157 অস্ত্র যখন ব্যবহার হয়ে গেছে সেই ক্ষেত্রে নির্বাহী তদন্ত হবে, একটা পূর্ণাঙ্গ নির্বাহী তদন্ত হবে, প্রবিধান অনুসারে এই অস্ত্র ব্যবহার হয়েছে কিনা একটা নির্বাহী তদন্ত হবে। এরপরে আসেন 163 কমান্ড সার্টিফিকেট
বা সিসি, কমান্ড সার্টিফিকেট সিসি। 164 শ্রমমূলক কাজ, 164 শ্রমমূলক কাজ। 201 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, 201 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, 201 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, 207 কনস্টেবলের দায়িত্ব এএসআই দায়িত্ব কর্তব্য, 207 এএসআই দায়িত্ব কর্তব্য, 208 কনস্টেবলের দায়িত্ব কর্তব্য, 209 মফস্বল ডায়েরি, 209 মফস্বল ডায়েরি ইন্সপেক্টর থেকে নিচের পদের লোক এই মফস্বল ডায়েরি ব্যবহার করে। 211 ভেরিফিকেশন রিপোর্ট, 211 সত্যতা প্রতিপাদন লিপি বা ভেরিফিকেশন রিপোর্ট। 211 পরে আছে 239 খ, 239 খ থানার হাজতখানার চাবি প্রহরীর নিকট থাকবে, থানার হাজতখানার চাবি প্রহরীর নিকট থাকবে। 243 এজাহার, 243 এজাহার, 243 এজাহার। 252 হইচই বিজ্ঞাপন, 252 হইচই, 250 হইচই বিজ্ঞাপন বা সরগোল নোটিশ, 250 হইচই বা সরগোল নোটিশ। 252 হুঁশিয়ারি নোটিশ, 252 হুঁশিয়ারি নোটিশ, 252 হুঁশিয়ারি নোটিশ, 252 হুঁশিয়ারি নোটিশ। 254 হচ্ছে লেগে যেসব মামলায় এফআইআর নন এফআইআর, যেসব মামলায় যে সকল মামলার প্রাথমিক তথ্য বিবরণ হয় না, নন এফআইআর, নন এক্সিকিউটেড রিপোর্ট, নন এফআইআর প্রাথমিক যে সমস্ত মামলা এজাহার করা যায় না, মানে নন এফআইআর করা হয়, এইটা 254 পর আসতেছে 256 হলো তদন্ত শুরু করার পূর্বে, তদন্ত শুরু করার পূর্বে অবশ্যই পুলিশ অফিসার গুরুত্বপূর্ণ রেজিস্টারগুলো দেখবেন। তদন্ত শুরু করার পূর্বে পুলিশ অফিসার অবশ্যই গুরুত্বপূর্ণ রেজিস্টার দেখবেন। তদন্ত শুরু করার পূর্বে পুলিশ অফিসার অবশ্যই গুরুত্বপূর্ণ রেজিস্টার দেখবেন। 257 তদন্ত হতে বিরত থাকা। দামি এটা কথা, তদন্ত হতে পুলিশ কখন বিরত থাকে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কখন তদন্ত হতে বিরত থাকতে পারেন, এই কথাগুলো এই কথাগুলো বলছিলাম, খেয়াল রাখবেন। এরপর এখান থেকে যেন প্রশ্ন করে কেউ মনে করে দিয়েন তদন্ত থেকে কখন বিরত থাকে পুলিশ, খুব সুন্দর একটা প্রশ্ন। 258 সরজমিনে তদন্ত, 258 সরজমিনে তদন্ত। 260 জনগণের হয়রানি এড়ানো যাবে, জনগণকে হয়রানি করা যাবে না, 260 জনগণকে হয়রানি করা যাবে না। 263 কেস ডায়েরি, 263 কেস ডায়েরি, 264 কেস ডায়েরি লেখার নিয়ম, তাহলে 263 64 কেস ডায়েরি। 270 সাক্ষীর নির্দিষ্ট সংখ্যা নাই, 270 সাক্ষীর নির্দিষ্ট সংখ্যা নাই। 272 অভিযোগপত্র, 272 অভিযোগপত্র বা চার্জশিট, অভিযোগপত্র চার্জশিট ফৌজদারি কার্যবিধি আইনের 173 আর এখানে আছে 272 275 চূড়ান্ত রিপোর্ট, 275 চূড়ান্ত রিপোর্ট, 275 চূড়ান্ত রিপোর্ট। তাহলে 272 আর 275 ফৌজদারি কার্যবিধি আইনে 173। স্যাররা খেয়াল করবেন, এটা কিন্তু আপনাদের গত 2 বছর ধরে আসতেছে, এবার খেয়াল করবেন। 172 ফৌজদারি কার্যবিধি আইন কেস ডায়েরি, ফৌজদারি কার্যবিধি আইনের কেস ডায়েরির সাথে আছে 68 214। খেয়াল রাখবেন কেস ডায়েরি সুরতাল, এইগুলো কিন্তু এবার খুব করে পড়বেন। কেস ডায়েরি 172 ফৌজদারি কার্যবিধি, এই কেস ডায়েরি কি, কেস ডায়েরি কেন লেখা হয়, কেস ডায়েরি কোন মামলায় লেখা হয় না, এইগুলো আবারও বলবেন। এই পড়াটা শেষ করে নেই, এরকম প্রশ্ন 1 মাস যদি সময় পাই বা 20 দিন পাই, এই বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন পড়বো, এই প্রশ্নগুলো আপনারা লিখবেন। আর যেভাবে লিখতেছেন মাশাআল্লাহ বিজয় হবেই সুনিশ্চিত। এবং যে স্যারেরা লেখেন কম বা লেখাটা বুঝতেছেন না প্যাটার্নটা, আমি আরেকবার আপনাদেরকে বলবো, কিন্তু প্রতিদিন বললে আমার কষ্ট হয়, ঠিক আছে। অলরেডি আপনাদের খাতা দেখতে আমার 2 ঘন্টা সময় লাগে, প্রথম দিক 4 ঘন্টা লাগতো। তাহলে আপনাদের এই সফলতাও যখন বাড়ছে আমার পরিমাণ কমে যাবে। আপনি যখন আরও ভালো করে বুঝে যাবেন, আমি 3 মিনিটই খাতা দেখে ফেলতে পারবো আপনার, ঠিক আছে। তাহলে আপনার অবস্থান আপনি বুঝতে পারবেন, যখন আপনার সাথে আমি কমিউনিকেশন করবো, দরাদরি কমতে থাকবে, তখন মনে করবেন আপনি আসলে ভালো কিছু করে ফেলছেন ইনশাল্লাহ।
আমার সঙ্গেই থাকবেন, আপনাদের সহযোগিতা করতে পারে, আমি নিজেও নিজের ভালো মনে করি। এখন আসেন 377, এটা আপনাদের আসবে তদন্ত পুনরুজ্জীবিত। 277 স্যার আপনাদের কি এরকম প্রশ্ন আসতে পারে? তদন্ত পুনরুজ্জীবিতকরণ, খুব সুন্দর একটা কথা, তদন্ত পুনরুজ্জীবিত করে, ঠিক আছে। 277, 280 তল্লাশি, যদি মনে চায় বলবেন, পরে একদিন আলোচনা করব। 280 তল্লাশি, 280 তল্লাশি, 282 সন্দেহভাজন ব্যক্তি শনাক্তকরণ, সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্তকরণ বা টিআই প্যারেড। 287 শান্তিরক্ষা সদাচরণের মুচলেখা, 288, 289, 290 সদাচরণের মুচলেখার সাথে ব্যবহার করবেন। এরপরে 299 অস্বাভাবিক মৃত্যু, 299, 300 আত্মহত্যা বা অস্বাভাবিক মৃত্যু হলে সেই ঘটনার কথা বলছে। এরপরে এইখানে রাকিব সার্দিন কত কথা বলছেন কোন দ্বারা? 302 হচ্ছে লেগে কি ইউরোপীয় ইউনিয়ন বা সৈনিক মৃত্যু। পুলিশ হেফাজতে যদি কোনো সৈনিক মারা যায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী হেফাজতে কোনো সৈনিক মারা যায়, তাহলে 302। ফৌজদারি কার্যবিধি আইনের কত? ফৌজদারি কার্যবিধি আইনের হচ্ছে 176। আর 302 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মারা গেলে তার শ্রোতাল ক্রীড়া করবেন, ম্যাজিস্ট্রেট করবেন, তার ম্যাজিস্ট্রেট করবেন। এরপরে আছেন 304 কি বলছে? ময়না তদন্তের জন্য লাশ প্রেরণ, ময়না তদন্তের জন্য লাশ প্রেরণ। 306 ময়না তদন্ত এবং প্রতিবেদন, এগুলো আমার করা। 312 যদি আসামি অসুস্থ হয়, আসামি যদি অসুস্থ হয়, তাহলে আসামি না, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় তাহলে পুলিশ তার কী করবে? সেবা করবে এবং তার চিকিৎসা করার ব্যবস্থা করবে। তাহলে আসামি অসুস্থ হলে, আসামি না, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় তাহলে তার সেবা করা বা তার সেই হাসপাতালে নিয়ে যাওয়ার কাজগুলো হলো পুলিশ করতে পারে। 313 কি স্যার আসে? 313 হচ্ছে লেগে অনুসন্ধানের জন্য শনাক্ত করে মৃত্যু ব্যক্তির আঙুলের ছাপ। 313 হচ্ছে আঙুলের ছাপ। 313 আঙুলের ছাপ। 314 যে ব্যক্তিকে পয়সা বলে গেছে, তাকে চেনা যাচ্ছে না, তখন তার ছবি তোলা লাগে। 314 হচ্ছে ছবি তোলা, ক্যামেরা দিয়ে ছবি তোলা, ক্যামেরা দিয়ে ছবি তোলা। 314 হলো ছবি তুলে রাখা, যে ব্যক্তির মারা গেছে কিন্তু তার পয়সা বলে গেছে, আঙ্গুলের ফিঙ্গার নেওয়ার সুযোগ নাই, সেই ক্ষেত্রে তার ছবি তুলে রাখা লাগে। তাহলে 313 হচ্ছে আঙ্গুলের ছাপ, 314 হচ্ছে মৃত্যু ব্যক্তির দেহর কি ছবি তোলা, আলোকচিত্র গ্রহণ। এরপরে আসেন স্যার আপনাদের সাথে 316 বিনা পরোয়ানায় গ্রেপ্তার। 316 বিনা পরোয়ানায় গ্রেপ্তার। 316 বিনা পরোয়ানায় গ্রেপ্তার। 317 হয়রানিমূলক গ্রেপ্তার করা যাবে না। 317 হয়রানিমূলক গ্রেপ্তার করা যাবে না। 318 সৈনিক 318 যৌনহিতকর কাজে নিয়োজিত ব্যক্তিকে গ্রেপ্তার করলে তার বদলি না আসা পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না। যৌনহিতকর কাজে যিনি নিয়োজিত, উক্ত ব্যক্তির বদলি না আসা পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না। 319 সৈনিক গ্রেপ্তার। 320 সৈনিক গ্রেপ্তার হলে তার কমান্ডিং অফিসারকে অবহিত করতে হবে। 321 আসামি অসুস্থ হলে চিকিৎসা। 321 আসামি অসুস্থ হলে চিকিৎসা। 323 গ্রেপ্তার ব্যর্থ কার্যক্রম এনইআর নন এক্সিকিউটেড রিপোর্ট। গ্রেপ্তারে ব্যর্থ হলে তখনকার কার্যপদ্ধতি এনইআর কিন্তু স্যাররা পড়বেন, তো কিন্তু প্রশ্ন আসার মতো। স্যার 322 পুলিশ কর্তৃক গ্রেপ্তার সহ 322 গ্রেপ্তারকৃত পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তির সম্পত্তি দায়িত্ব গ্রহণ। ফৌজদারি কার্যবিধি আইনের 53, ফৌজদারি কার্যবিধি আইনের 53, পুলিশ প্রবিধানের 322 যাকে গ্রেপ্তার করছেন দেহ তল্লাশি করে আপত্তিকর অস্ত্রশস্ত্র পাইলে হেফাজতে রাখবেন, তার একটা তালিকা করবেন, তালিকা তার নিকট দেবেন এবং তিনি যাওয়ার সময় মালামালগুলো বুঝে দিতে হয়। 322, 323 দাগ দিয়ে দেই, 321, 22, 23, 24, তারপরে আসছে লেগে 28, 29, 30, 33, তারপরে 36, এরপরে আবার সামনে। এখন আজকে মানে আর 2 দিন ক্লাস হতে পারে সর্বোচ্চ পিআরবি ইনশাল্লাহ, আল্লাহ ডাকবে তাড়াতাড়ি আপনাদের ক্লাস আজকে নিলাম যাতে শেষ হয়ে যায়। তারপরে এখন স্যার আসেন 324 হলো রিমান্ড। 324 হলো পুলিশ হেফাজতে রাখা বা রিমান্ড। 328 বন্দি হাজতখানা প্রেরণের পূর্বে পরীক্ষা। বন্দিকে হাজতখানা প্রেরণের পূর্বে যাকে আটক করবেন, বন্দি বা যাকে আটক করবেন তাকে হাজতে প্রেরণ পূর্বে তাকে পরীক্ষা নিরীক্ষা করতে হয়, তার শরীরে দাগ আছে না, কাটা ফাটা আছে না, সে ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিনা,
পরীক্ষা করতে হয়। 329 হাজতখানার জন্য প্রহরী, হাজতখানার জন্য প্রহরী, এই প্রহরী সম্পর্কে আলোচনা। 330 হাতকড়ার ব্যবহার, 330 হাতকড়ার ব্যবহার, 333 আর যে আসামিকে আপনি হাজতখানায় রাখবেন সঠিক সময় তার খাবারের ব্যবস্থা নিশ্চিত করবেন। যে আসামিকে আপনি হাজতখানায় রাখবেন সেই আসামির খাবারের জন্য ব্যবস্থা করবেন। সঠিক সময় আসামির খাবারের ব্যবস্থা করা লাগে। এরপরে স্যার আপনাদের সাথে হলো নজরদারি। এই নজরদারি কি আসবে নাকি? নজরদারি 336 নজরদারি আমাদের আসে। নজরদারি কোন কোন ব্যক্তির বার করতে হয়? ব্যাপক প্রশ্ন, নজরদারির থেকে শুরু করে 335 শুরু করে আর 360 পর্যন্ত মেলাগুলো প্রশ্ন এখানে। ও স্যার নজরদারি বলবো নাকি আসবে না? নজরদারি কোনো গুরুত্বপূর্ণ না অবশ্য, তাহলে বাদ, যেটা গুরুত্বপূর্ণ না শেষ সময় আছেন পিছান নেওয়ার দরকার নেই। তারপর আশা করি আপনাদের রেজাল্ট ভালো হবে এবং যেভাবে লিখতেছেন মানে আপনাদের লেখার উপর কথাটা বললাম, আর পড়া বাদ দিয়ে বসে দেন না, মানে যেভাবে চালুমান রাখছেন। এবং আমি যে প্রশ্ন বেশি দিয়েছেন, যে আদিত স্যার বলছে প্রশ্ন বেশি করে দেবো, এখন ক্ষেত্রে বেশি পিআরবিটা শেষ হলে প্রশ্ন দিতে আমার সুবিধা হবে, কারণ আমি যেগুলো পড়াই নাই ওইগুলোর ভিতর দেখেছি পিআরবিগুলোর প্রশ্ন বেশি আসছে, অথচ এত সময় কিন্তু আমরা পড়তেছি। তাহলে আসেন স্যার, এখন আপনাদের এ রুল আর বি রুল, অসৎ চরিত্রের তালিকা ক, অসৎ চরিত্রের তালিকা খ, এ তালিকা এ রুল, তালিকা বি রুল। তাহলে 343 এবং 344 এখানে ব্যাপক পড়া আছে। তা প্রথম কলামটা আপনাদের সাথে পড়ব আর বি রুলের প্রথম কলামটাই আপনাদের সাথে পড়ব, আর বাকিরা আপনারা ধারাবাহিকভাবে মনে পড়বেন, শর্ট করে সবাই জানেন বলে আমি মনে করি। দুশ্চরিত্রের লোকের তালিকা ক, দুশ্চরিত্রের লোকের, রাকিব স্যার সাউন্ড আসতেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, খেয়াল করেন স্যাররা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো তথ্য প্রাপ্তির জন্য তাৎক্ষণিকভাবে দুশ্চরিত্রের লোকদের তালিকা এ বিপি ফরম নং 59 পূরণ করেন এবং এ ধরনের দুশ্চরিত্র লোকদের অভ্যাস এবং আচরণ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ লিপিবদ্ধ করেন এবং হাতে নাতে বা ডাকযোগে সম্ভাব্য সংক্ষিপ্ত দ্রুততম মাধ্যমে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিকট পাঠাবেন, মানে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পাঠাবেন যে থানা এলাকায় দুশ্চরিত্র লোকটি গমন করেছেন বলে অভিযোগ পাওয়া যায়। এইখানে দাগ দেবেন, এটা গমন করিয়াছে, মূল কথা হলো কি গমন করছে, আমি আপনাদের বুঝাচ্ছি। অভিযোগ পাওয়া গেছে এবং সন্দেহ করা হয়েছে এরূপ গন্তব্যস্থানে যাওয়ার পথে যদি এক বা একাধিক মধ্যবর্তী কোনো থানা এলাকায় পড়ে, তাহলে নজরদারি ব্যক্তি রেল বা স্টিমারে গেছে বলে বিশ্বাস করা না গেলে সে থানাতে এই বিষয়ে অবহিত করবেন। তার মূল কথা কয়েছে কি স্যার? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমি যে কাজই করি আর এসআই যাই করুক, মনে রাখবেন ওই সমস্ত কাজই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা করে। তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো তথ্য প্রাপ্তির তাৎক্ষণিক বা যদি কোনো তথ্য প্রয়োজন হয় বা দুশ্চরিত্রের লোকদের তালিকা, দুশ্চরিত্রের লোকদের তালিকা, তাদের স্বভাব আচার আচরণ সম্পর্কে লিপিবদ্ধ করবেন এবং যাতে হাতে বা ডাকযোগে সম্ভব হলে দ্রুততম সময়ের মধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পাঠাবেন যে থানা এলাকায় দুশ্চরিত্র লোকটি গমন করেছেন। মানে এইটা হচ্ছে এই খানজাহান আলী থানা, খানজাহান আলী থানার ওসি এই লোকের গতিবিধি সম্পর্কে জানবে। এই দুশ্চরিত্রের লোক এই থানা খানজাহান আলী থানা থেকে তিনি অপর কোনো থানায় চলে গেছেন। খানজাহান আলী থানার থেকে যখন অপর থানা, মানে যে অফিসার, যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি যে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওই থানায় এই লোকটার বাড়ি। এই ক তালিকা দেয় কার কাছে? যে লোক এই 600 থানায় বাড়ি, কিন্তু এই দুশ্চরিত্রের লোকটা অপর কোনো থানায় চলে গেছে। কোথায় গেছে? বাংলার যে কোনো থানায় যেতে পারে, কিন্তু যাওয়ার সময় সে যদি রেল স্টেশন ব্যবহার করে, স্টিমার ঘাট ব্যবহার করে, তাহলে ওই এলাকায়, ওই স্টিমার ঘাট কোন থানা এলাকায়, ওই সমস্ত এলাকায় বা যেসব এলাকায় তিনি মুভ করতে পারেন সেই সব এলাকায় এই দুশ্চরিত্রের তালিকা ক প্রেরণ করে। তাহলে অসৎ দুশ্চরিত্রের লোকের তালিকা ক, এরুল, দুশ্চরিত্রের তালিকা এরুল বা ক। এরুল বা ক হচ্ছে লেগে, আপনার খেয়াল করেন আমাদের প্রত্যেকের বাড়ি আমাদের ভাই বোন আছে, মনে রাখবেন। এই ভাই বোন কোথায় গেছে একদম ফট করে বাড়ি নেই, তাহলে ফোন লাগাও, মামুর বাড়ি, ফুফু বাড়ি, খালু বাড়ি,
ও যেখানে হোক গেছে, অত লোক ভালো না, মনে হয় কোনো বাড়ি দাওয়াত দেয় নাই, তাও চলে গেছে। এই যে আন্দাজ করে আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে টেলিফোন মারতেছেন, ফোন করতেছেন, বা ফোনের যুগ ছাড়া চিঠি মারতেছেন, তার মানে যে কোন বাড়ি যাওয়ার মতো পজিশন ওর আছে, কোন বাড়িতে আমার আপনার ভাই বোন রাগ করে ঘরতে ভাড়া চলে গেছে, এই দুষ্ট ভাইটার ব্যবসা আপনি যে টেলিফোনে খোঁজ নিলেন, এইটা হচ্ছে এরুল। কার কাছে নেছেন? আপনার মামুর কাছে, ফুপুর কাছে, খালার কাছে, দাদি না, দাদি তো নিজের ঘরে থাকে। এইরকম যারা আত্মীয় স্বজনের কাছে না, এই যে তালিকা আপনি করলেন বা পাঠালেন, এইটা হচ্ছে এরুল। মানে আপনার বাড়ি থেকে যখন চলে গেছে তখন হচ্ছে আপনি ওর সম্পর্কে যখন খোঁজ খবর নেন, তো লোক ভালো না, দেখতো মামা বাড়ি যা কি করে, মামাদের সাথে জায়গা জমিনে ঝামেলা করে কিনা। এই যে আপনি মামার কাছে আগে তথ্য পাঠাচ্ছেন, মামা যে তথ্য দিচ্ছে না সে এই চরিত্রের আছে, কোনো ঝামেলা করতেছে না, আনন্দ করতেছে, খাচ্ছে যাচ্ছে, এই জায়গা জমিনে কোনো মন্তব্য কর নাই, বাগ্নে তুমি চুপ থাও। তাহলে এই বাগ্নে আপনি যে চুপ থাকলেন, ওখানে যে ঝামেলা করতেছে না। এই দুশ্চরিত্রের লোক যে থানা তার বসবাস ছিল, এই থানা এলাকা থেকে অন্য থানা এলাকায় যখন চলে যায়, তখন তার থানা এলাকার অফিসার ওই থানার অফিসারের নিকট জানতে চায় এই দুশ্চরিত্রের খারাপ লোকটা আসলে যে কোথায় অবস্থান করতেছে, কি তার কার্যক্রম, ওই বিষয় সম্পর্কে যে প্রতিবেদন তৈরি করে, তাকেই এরুল বলে। আর বিরুল হচ্ছে দুশ্চরিত্র তালিকার খ তালিকা। তাহলে দুশ্চরিত্র লোকের তালিকা খ। তাহলে এইটা হচ্ছে কিরকম, এই যে আমরা যেটা নিয়মিত পাঠাই, প্র্যাকটিক্যাল যেটা করছি, দেখেন আমি যে থানায় আসি, এই থানায় সন্দেহ, রাত গভীরে বা দিনের বেলায় যদি কারো সন্দেহ হয়, চলাফেরা গতিবিধি ভালো পাচ্ছি না, তখন ওর কাছে ওর নাম ঠিকানা জিজ্ঞেস করি, ও কোথার থেকে আসে, ও কোন থানা এলাকার থেকে আসে। যদি আমাদের থানা এলাকায় না হয়, স্ব থানা যে যে থানার থেকে পাঠায়, ওই থানা এলাকায় যদি তিনি না হয়, কিন্তু তিনি কি করেন, কি তার কর্ম, কার বাড়িতে থাকেন, এই বিস্তারিত বিষয় শোনা হয়। যদি সন্দেহ হয় তাহলে ওর নাম ঠিকানা লিখে ওর বাড়ি বরাবর ঠিকানা ব্যবহার করছে, ওই ঠিকানা এলাকায় এই বিরুল আমরা প্রেরণ করি। ওই থানার অফিসের কাছে জানতে চাই যে আপনার এলাকায় যার বাড়ি রহিম নামে, রিজাউল নামে যে লোকটার বাড়ি রাজবাড়ির বালিয়াকান্দি, এটা খুলনায় অবস্থান করে, আসলে ওই রাজবাড়িতে কোনো ঝামেলা টামেলা ওর নামে আছে কিনা, ও কি আসলে অসৎ চরিত্রের কিনা, এই বিষয়ে জানার জন্য এই যে এই খুলনার থেকে আমার রাজবাড়িতে চিঠিপত্র প্রেরণ করে, এটাকে বিরুল বলে। এটাকে কি বলে? বিরুল বলে। মানে অপর থানা এলাকায় যখন আমি অবস্থান করব, ওই অপর থানা এলাকায় অবস্থান করাকালে আমার চলাফেরা গতিবিধি ওই থানার এলাকা, লোকাল থানার এলাকার অফিসারের কাছে পছন্দ না বা সন্দেহজনক, তখন তিনি আমার নাম ঠিকানা নিয়ে আমার বাড়িতে পাঠাইছে, বিরুল পাঠাইছে, দেখেন তো স্যারের এই নাম ঠিকানা, এর নামে কোনো মামলা মোকদ্দমা আছে কিনা, কোনো চুরি চামারির ঘটনা ওর নামে এই কোনো তালিকা আছে কিনা, এইরকম যা থানার যে কার্যক্রম এই বিষয়ে জানার জন্য পাঠায়, এটাকে বিরুল বলে। এটাকে বিরুল বলে। তাহলে এরুল সম্পর্কে স্যাররা বুঝলেন, এবং বিরুল। এরপরে আসেন একেবারে আমরা পড়ার শেষের দিক মনে হয় আসি রেখেছি। এরপরে আসেন 243, 255, 255 হচ্ছে 355, স্যার 355 হচ্ছে ফাঁড়ি, 355 ফাঁড়ি সমূহ, থানা তো পড়ছেন, তাহলে 355 হচ্ছে ফাঁড়ি। ফাঁড়ি কি আসে নাই স্যার? কেউ তো কিছু বললেন না, গ্রুপই তো দিয়ে দিছি আপনাদের কাছে, এই কি যেন মনে হয় যে সাজেশন MCQ, তা কেউ তো কিছু বলেন না আমার কাছে এইটা আমাদের সঠিক, এটা কম, এটা বেশি, কিছু কিন্তু কেউ বলেন না। বলছেন না স্যাররা কেউ? না, কিছু বলবেন না। তার মানে তাহলে আমি যে সাজেশন দিয়েছি, তাহলে আমি মনে করি আপনাদের কাছে সঠিক বা পছন্দ হয়েছে বলে মনে করি, তাই না স্যারেরা? তাহলে শোনেন, 355 হলো ফাঁড়ি সমূহ। ফাঁড়ি সমূহ কি? কোনো ফাঁড়ির অফিসার যদি তার পদের অবস্থানের জন্য দায়িত্ববান, তবুও তিনি নিয়ন্ত্রণ থানায় নিয়োজিত হলেন, বা যে থানায় দায়িত্ব পালন করবেন শুধুমাত্র সেই দায়িত্ব সম্পাদন করেন, এবং একইভাবে ইন্সপেক্টর নিরন্তর ও পরিচালনার আওতায় থাকবেন। এটা আমি ভালো বুঝি নাই। মূল কথা হলো ফাঁড়ি। ফাঁড়ির কথা যদি আছে, ফাঁড়ির সংজ্ঞা আছে, লিখবেন থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টরগণ তাদের আওতাধীন সকল ফাঁড়ি ঘন ঘন পরিদর্শন করবেন, এবং ওই সকল ফাঁড়ির অবস্থা এবং ফাঁড়িতে নিয়োজিত অফিসারদের আচরণের জন্য দায়ী থাকবেন। তার মূল কথা হচ্ছে ফাঁড়ি সংক্রান্ত প্রশ্ন আসলে 155-তে যেটুকু বোঝেন ওটুকু লিখে দেবেন। ফাঁড়ির সংজ্ঞা কেন তো ভালো করে দেওয়া নেই, ওরা ফাঁড়ি সম্পর্কে এই এতটুকুই, ফাঁড়ির যে MCQ পড়ছেন তাই মনে আছে। এরপরে আসেন 355 পরে দ্বারা, কিন্তু স্যার শেষের দিক আপনাদের প্রবিধান 355, 56, 356 লাগবে না, 369, 306, 306,
377। না স্যার, 369, 306 নয়, 69, তারপরে 70, 77 সামনেই 5টি স্যার। 369 হলো চৌকিদার প্যারেড, মনে হয় 369 চৌকিদার প্যারেড। আপনারা 61তে চৌকিদার সম্পর্কে চৌকিদার প্যারেড, আর 369 দাঁড়ান স্যার, আগে বাইকে নেই, গ্রাম পুলিশ। চৌকিদার প্যারেডের অনুষ্ঠানের পদ্ধতি স্যারেরা জানেন। চৌকিদার প্যারেড অনুষ্ঠানের পদ্ধতি, চৌকিদার প্যারেডে আমাদের পুলিশ অফিসারগণ উপস্থিত থাকবে। সংক্ষেপে কই, চৌকিদার প্যারেডে আমাদের পুলিশের অফিসারগণ উপস্থিত থাকবে। চৌকিদার প্যারেডের সভাপতিত্ব করবেন পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। চৌকিদার প্যারেড প্রত্যেক রবিবার অনুষ্ঠিত হয়। চৌকিদার প্যারেড রবিবারে অনুষ্ঠিত হবে, এবং যদি কোন কোন চৌকিদার থানায় আসলো আর কোন কোন চৌকিদার থানায় আসলো না, সেই বিষয়ে তাদের করা হয়, হাজির করা হয়। এছাড়াও চৌকিদারদের বিভিন্ন কাজ আছে। চৌকিদাররা অনেক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করে। আপনারা ধারাবাহিকভাবে শোনেন, এগুলো মনে করে যদি পারেন, প্রশ্ন যদি না আসে তাহলে তো নাই, আর যদি আসে লিখতে পারবেন। 369 এবং 70 চৌকিদাররা আপনাকে কি সংবাদ দেবে? জন্ম সম্পর্কে, মৃত্যু সম্পর্কে, মহামারী, অগ্নি মানে আগুন লাগছে, তাহলে জন্ম মৃত্যু সম্পর্কে সংবাদ দেয়, মহামারী সম্পর্কে সংবাদ দেয়, আগুন লাগা বিষয়ে সম্পত্তি দেয়, শস্যের অবস্থা। কার জন্য কথা আসছে? কোন স্যারের? রাকিব স্যার আপনার সাউন্ড আসতেছে। 14-15 জন তখন। তারপরে শস্যের অবস্থা, গবাদি পশুর রোগ, কি ধরনের গবাদি পশুর রোগ হয় সেই বিষয়ে থানাকে অবদান, টেলিফোন এর সংবাদ প্রেরণ করবেন। চৌকিদাররা টেলিফোনের সংবাদ প্রেরণ করবেন। জরিপ পিলার মানে ভূমির যে জরিপ পিলার, সরকারি গাছ, সেতু ইত্যাদির ক্ষতির জন্য অনিষ্ট করে কিনা সেই বিষয়ে সংবাদ দেবেন। গ্রামের বিদেশি অপরাধী, প্রতারক বা অপরাধীদের গোষ্ঠীর আগমন ঘটলে এই বিষয়ে খবর দেবেন। দুশ্চরিত্রের লোকদের গতিবিধি সম্পর্কে খবর দেবেন। তাদের গ্রামের সন্দেহভাজন ব্যক্তি, তালিকাভুক্ত দুশ্চরিত্রের লোকদের আগমন হলে খবর দেবেন। গবাদি পশু বিষ প্রয়োগ করে এমন সন্দেহজনক ব্যক্তিকে খবর দেবেন যদি সন্দেহ প্রবেশ করে। হারানো এবং বেওয়ারিশ পশু সম্পর্কে সংবাদ দেবেন। কোনো সন্দেহজনক নৌজান যদি আগমন ঘটে তাদের এলাকায় সংবাদ দেবেন। শান্তিভঙ্গের সম্ভাবনা দেখা দিতে পারে, এরূপ কোনো বিরোধ দেখা দিলে, সরকারি রাস্তার ক্ষতি এবং বেদখল হলে প্যারেড পরিচালনাকারী অফিসার জানতে ইচ্ছুক বা জানার জন্য আদেশ প্রাপ্ত হবেন, এবং অন্য কোনো বিষয়েও তিনি জানার জন্য আগ্রহ প্রকাশ করতে পারেন। চৌকিদারের কাছ থেকে দেখেন 17 প্রকার তথ্য জানে। আরও যদি বিষয় থাকে সেগুলো জানার জন্য পুলিশ অফিসার তাদের সাথে কার্যক্রম পরিচালনা করে। এলে চৌকিদার প্যারেড বা চৌকিদার সম্পর্কে আসলে 61 লিখবেন, এবং 369 এবং 70 দ্বারা এসে লিখবেন। হয়তো আমাদের এগুলো এমসিকিউ বহুত আসে, এবং আপনাদের আসলে পরে বলবেন, আলোচনা করব। তারপরে 377 পড়া শেষ। 377 হলো জেনারেল ডায়েরি। যদি সংজ্ঞা আসে তাহলে 1861 সালে পুলিশ আইন দিয়ে শুরু করবেন। 200 পৃষ্ঠা সংবলিত থানা পাড়িতে বিভিন্ন সংবাদ, ডিউটি বন্টন, যে বিষয়গুলো লিপিবদ্ধ, দৈনন্দিন কার্যের বিষয়ে লিপিবদ্ধ করা হয়, তাকে জেনারেল ডায়েরি বলা হয়। ঠিক আছে, এরপরে আসেন জেনারেল ডায়েরিতে সহজ, আপনারা সবাই পারেন। 377 পরে আমরা দণ্ডবিধিতে যাব। 377 পরে 379 হলো সম্পত্তির রেজিস্টার। থানাতে থাকে কোন রেজিস্টার? সম্পত্তি। আমি আপনি যতই বেওয়ারিশ মালামাল নেই বা মাল বেওয়ারিশ মালামাল বা দাবিদারের যে মালামাল পাবেন, এই মালামালগুলো এই সম্পত্তির রেজিস্টারে উঠাতে হয়। কোন রেজিস্টারে উঠাবেন? সম্পত্তির রেজিস্টারে তুলবেন। সম্পত্তির রেজিস্টার, থানার প্রত্যেকটা রেজিস্টার একজন অফিসারের নামে বন্টন থাকে। একজন অফিসার কমসে কম এএসআই বা সাব ইন্সপেক্টর 4 থেকে 5টা করে, আমাদের থানা হলো 30 জন মতো, 4-5টা করে রেজিস্টার একজনের নামে বরাদ্দ। তাহলে কত দেন রেজিস্টার আছে? প্রচুর রেজিস্টার আছে থানায়, সবগুলোই মেনটেন হয় এবং সবগুলো সঠিকভাবেই পরিচালনা করা লাগে। তাহলে 379 আসছে লেগে সম্পত্তির রেজিস্টার, 379 সম্পত্তি। 380 হলো খতিয়ান রেজিস্টার। খতিয়ান রেজিস্টারে কি থাকে? এটাকে মামলার থানার আয়না বলা হয়। এই মামলাগুলো কিভাবে হয়? 380 খতিয়ান রেজিস্টার। স্যারদের কি খতিয়ান রেজিস্টার আছে? খতিয়ান রেজিস্টার, স্যাররা কথা বলবেন। খতিয়ান রেজিস্টার এর টিকা আসতে পারে। এই খতিয়ান রেজিস্টার আসতে লেগে 23টে কলাম থাকে। ঠিক আছে, 23টে কলাম থাকে। এখানে বিভিন্ন ভাগে ভাগ থাকে।
খতিয়ান রেজিস্টার হচ্ছে লেগে থানার আয়না বলা হয়। একটা মামলা কি কার্যক্রম হয়েছে এই খতিয়ান রেজিস্টারে স্পষ্ট লেখা থাকে। খেয়াল করেন, খতিয়ান বা পরিদর্শন রেজিস্টার প্রাথমিক তথ্য ব্যবহৃত হয় এমন সকল তথ্য বা অপরাধের তালিকা 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 89 নং ফরমে কলাম, এগুলো এভাবে পড়লে হবে না। তাহলে খতিয়ান রেজিস্টার কলাম থাকে হচ্ছে লেগে কয়টা? 23টি। এর প্রথম কলামে থাকে মামলার প্রাথমিক তথ্য বিবরণের নাম্বার উল্লেখ থাকে। তারপরে তৃতীয় কলামে লাল কালি দিয়ে সিটি অক্ষর দিয়ে লিখতে হয় গবাদি পশু চুরির ক্ষেত্রে বিভিন্ন এমসিকিউ আছে। 5, 4 এবং 5 নম্বরের ম্যাজিস্ট্রেট কর্তৃক গৃহীত অর্থের পরিমাণ লিপিবদ্ধ করা। এই যে কি পরিমাণ অর্থ জরিমানা বা কি পরিমাণ অর্থে তিনি জামিনদার হয়েছে সেই বিষয় সম্পর্কে এই খতিয়ান রেজিস্টারে লেখা থাকে। এই খতিয়ান রেজিস্টার যদি দেখা যায় তাহলে মামলা কখন কিভাবে পরিচালিত হয়েছে, কিভাবে তদন্ত কার্যক্রম করছে স্পষ্ট দেখা যায় এবং সরকার বুঝতে পারে এই খতিয়ান রেজিস্টার দেখে। এই খতিয়ান রেজিস্টার হলো পরিদর্শন রেজিস্টার। খতিয়ান যখন পুলিশ অফিসার পরিদর্শনে যায় তখন এই রেজিস্টার বাই করলে তখন এই মামলার হালচাল সম্পর্কে কোন অফিসার কার পরে কি অবস্থান এই মামলার তদন্ত কার্যক্রম করছে সমস্ত কিছু ওখানে লেখা থাকে। তারপর আসেন খতিয়ান রেজিস্টারের পরে 381 পরে কত স্যার? 381 ছুটি যায় কেন? 386 হলো অস্ত্রের রেজিস্টার। 386 অস্ত্রের রেজিস্টার। 386 রাজ সাক্ষীর তালিকা। 386 সারা পিআরবি 386 হচ্ছে রাজ সাক্ষীর তালিকা। রাজ সাক্ষীর তালিকা আপনারা ফৌজদারি কার্যবিধি 337, 338 এবং 300 কত 332 সাক্ষ্য আইনি কত? সাক্ষ্য আইনি 100 কত 133 না 133 রাজ সাক্ষী এবং পুলিশ প্রবিধান 386 রাজ সাক্ষীর তালিকা বা রাজ সাক্ষীর যে রেজিস্টার এটা রাখবেন থানা। এরপরে আসেন 391 হচ্ছে গুরুত্বপূর্ণ। 391 হচ্ছে ভিলেজ ক্রাইম নোটবুক। 391 ভিলেজ ক্রাইম নোটবুক। ভুল করেছি, 389 হলে মহা গুরুত্বপূর্ণ স্যার। 389 মহা গুরুত্বপূর্ণ। পেন্সিলটা কইছিলাম তদন্ত স্লিপ। এইগুলো যখন পড়তাম মনে মনে কথা আমি তো আমাদের ফাও পাঠাবো, কিন্তু আসলে এই তদন্ত স্লিপ আমি কয়েকটা তদন্ত করে দেখছি, আসলে অনেক দামি জিনিস। পেন্সিলটা কোন গেল স্যার? আমি পড়ি এই 339 একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বো, এরপরে ব্যাখ্যা করব, আপনারা শুনবেন, ভালো লাগবে। আর ক্লেম 391 ভিলেজ ক্রাইম নোটবুক, এটা বেশি কিছু বোঝার নাই। এটা সিডিএমএস এটা পরে পড়ি, আগে শেষ করে দেই। অনুসন্ধান লিপি হলো যখন তদন্তকালে বা অন্য কোনো সময় কোনো পুলিশ কর্মকর্তা অন্য কোনো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট দুশ্চরিত্র লোকের গতিবিধি তার এলাকায় ফৌজদারি প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয় ফৌজদারি প্রশাসন তার পলাতক ব্যক্তি ব্যাপারে কোনো তথ্যের প্রয়োজন হলে, তাহলে কি বলছে? যখন তদন্তকালে বা অন্য কোনো সময় কোনো পুলিশ কর্মকর্তা কোনো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট দুশ্চরিত্র লোক, এই লোকটা কি দুশ্চরিত্র লোকের গতিবিধির ব্যতীত, এই যে দুশ্চরিত্র আমরা ক তালিকা খ তালিকা পড়লাম, এই লোকগুলো ব্যতীত এই লোক বাদে না, এই লোকের বিরুদ্ধে তো আমরা এ রুল এবং বি রুল কাটি। তাহলে দুশ্চরিত্র লোকের বিরুদ্ধে আমরা কি কাটি? এ রুল এবং বি রুল কাটি। তখন বলছে ওটা ব্যতীত ফৌজদারি প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয়, মানে ফৌজদারি অপরাধ বা সাথে কোনো বিষয় অথবা পলাতক ব্যক্তি, উনি পলাতক আছে, পলাতক ব্যক্তির ব্যাপারে তথ্যের প্রয়োজন হয়। তাহলে ফৌজদারি যদি কোনো অপরাধ করে বা অপরাধের সম্ভাবনা থাকে এই ব্যক্তির বিষয়ে খোঁজখবর নেবেন এবং যিনি পলাতক আছেন এই পলাতক ব্যক্তির ব্যাপারে তথ্যের জন্য তখন তিনি একটা অনুসন্ধান লিপি প্রেরণ করেন। তাহলে কি করেন? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী পুলিশ অফিসার ফৌজদারি প্রশাসনের সাথে বা কোনো ব্যক্তি যদি পলাতক অন্য এলাকায় আছে ওই ব্যক্তির বিষয়ে খোঁজখবর জানার জন্য যে পত্র ইস্যু করে তাকে অনুসন্ধান লিপি বা অনুসন্ধান স্লিপ বলে। আরো দ্বিতীয় লাইন করলে আরো ভালো বসতেন, তা পড়ে দেয়, সময় বেশি যায় যাক, তা সমস্যা কি? প্রত্যেক অনুসন্ধান লিপি প্রেরণের তারিখ অনুসারে ক্রমিক, এগুলো আপনার লাগবে না, কারণ আপনাদের ক্রমিক নাম্বার এনে এমসিকিউ, ক্রমিক নাম্বার কতদিন পর পাঠাবে, তার কতদিন পরে আবার তাগেদা দেবে, এই কথাগুলো দ্বিতীয় কলামে এই খতে আছে।
তাহলে আপনারা লিখবেন অনুসন্ধান স্লিপ কি, অনুসন্ধান স্লিপ কাকে বলে, টিক্কা, অনুসন্ধান স্লিপের টিক্কা ছিল অনুসন্ধান স্লিপ, টিকা লেখেন অনুসন্ধান স্লিপ। তখন কি লিখবেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী কর্মকর্তা দুশ্চরিত্রের লোকের ব্যতীত, মানে দুশ্চরিত্রের লোকের জন্য কিন্তু আমরা এরুল এবং বিরুল ব্যবহার করি। তাহলে এই লোক ব্যতীত যখন ফৌজদারি প্রশাসনের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি অথবা পলাতক কোনো আসামি, পলাতক ব্যক্তি যিনি পলায়ন হয়েছে বা আত্মগোপন করছেন, এই ব্যক্তির বিষয়ে খোঁজখবর জানার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্ত কর্মকর্তা যে পত্র ইস্যু করে তাকে অনুসন্ধান লিপি বা অনুসন্ধান স্লিপ বলে। স্যাররা বুঝতেছেন, আমি মনে করি বুঝতেছেন। তাহলে আপনি খেয়াল করবেন, আপনারা সবাই নিজেকে ভারপ্রাপ্ত মনে করবেন বা থানায় কর্মরত মনে করবেন, তাহলে পিআরবি সহজ হয়। তাহলে পিআরবি সহজ হয়। তাহলে অনুসন্ধান স্লিপ আপনি পাঠাবেন, মনে করেন আপনি সাব ইন্সপেক্টর হয়েছেন, এখন আপনি পাঠাবেন, কি জন্য পাঠাবেন, আপনি মামলার তদন্ত করতেছেন, আপনি মামলার তদন্ত করতেছেন। এই তদন্ত কাজে দেখছেন যে কোনো ব্যক্তি ফৌজদারি অপরাধের বা ফৌজদারি এই প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট বা অপরাধের সাথে জড়িত, অথবা সে ব্যক্তি পলাতক আছে, এই ব্যক্তির বিষয়ে খোঁজখবর জানার দরকার। আপনি যে ইউনিটি কর্মরত হচ্ছেন, অন্য কোনো ইউনিটি এই তথ্য এই ইএস পাঠাবেন, এটাকে ইএস বলে, এটাকে আমাদের ইএস বলে, এই অনুসন্ধান স্লিপ বা ইএস। এটা তখন পরবর্তী যায় এসআই বা এএসএ বা তদন্ত করে। আপনি যার বিষয়ে খোঁজখবর জানার জন্য প্রেরণ করবেন, ওই ব্যক্তির বিষয়ে ওই থানার পুলিশের অফিসার এএসআই বা এসআই ওই অনুসন্ধান স্লিপ তদন্ত করে এবং তার পিসি এপিসি তার বিরুদ্ধে কোনো ফৌজদারি দেওয়ানি মামলা আছে কিনা যাচাই পূর্বক ওই পত্রটা ফেরত পাঠায়, যে থানা পাঠাইছিল সেই থানা বরাবর আবার ফেরত পাঠায়, প্রেরণ করে। তাহলে একেই কি বলে, অনুসন্ধান স্লিপ বলে। আপনারা যখন সংজ্ঞা লিখবেন তখন এইভাবে লিখবেন, যখন যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী পুলিশ অফিসার দুশ্চরিত্র লোক ব্যতীত ফৌজদারি অপরাধের সাথে জড়িত বা পলাতক কোনো আসামি তার বিষয়ে যেমন খোঁজখবর জানার জন্য কোনো পত্র ইস্যু করে তাকে অনুসন্ধান স্লিপ ইএস বা অনুসন্ধান লিপি বলে। এরপরে স্যার আসেন 391 ভিলেজ ক্রাইম নোটবুক। ভিলেজ ক্রাইম নোটবুক হচ্ছে লাগে গ্রামের লোকজনের তথ্য বিবরণ। এই যে আমি আপনি চাকরি পাইছি, আমার আপনার নামে মামলা আছে কিনা, তারপরে যে অন্যান্য জেল জরিমানা আছে কিনা, ওইটা তখন ভিলেজ ক্রাইম নোটবুকে লেখা হতো। আসলে এই ভিলেজ ক্রাইম নোট বলতে গ্রামের, ভিলেজ মানে বোঝেন গ্রামের নোটবুক, এখানে অনেক কথা। তো এই ভিলেজ ক্রাইমের নোটবুকের এখন সিডিএমএস, এই আমরা যখন কোনো লোকের তথ্য সম্পর্কে জানতে চাই, ধরুন আমার নাম রিজাউল, রাজবাড়ী বালিয়াকান্দি থানা, এই আমার নামে আমি যখন এখানে খুলনাতে ধরা পড়ছি বা আটক হয়েছি, তখন এই পুলিশ অফিসার আমার নাম ঠিকানা জিজ্ঞাসা করার ফাঁকেই তাৎক্ষণিকভাবে ডিউটি অফিসারের কাছে প্রেরণ করে, কারণ ওখানে কম্পিউটার আছে, তারা দেখে নেয় যে আমি রিসাল আসলে কি দুশ্চরিত্রের, আমার নামে কি আগে পরে মামলা আছে কিনা। এটা এদিক সে করছে গল্প করতে করতে ওদিক ওর নাম ঠিকানা যাচাই কমপ্লিট করে ফেলে। তখন যদি মামলা মোকদ্দমা না থাকে, কোনো ওর নামে অভিযোগ না থাকে, তখন কি করা, ওকে স্বাভাবিকভাবে ওর পথ চলায় সুবিধা করে দেওয়া হয়। আর যদি ওর নামে মামলা মোকদ্দমা থাকে, কোনো সাজাপ্রাপ্ত থাকে, তাহলে তাৎক্ষণিক ওই মামলার বা সাজা হলে তাৎক্ষণিক গ্রেপ্তার হবে। ওই এটা আছে সিডিএমএস আছে, ভিলেজ ক্রাইম নোটবুকে যে আমরা চাকরি করি, আমাদের যে ঠিকানা ওই ঠিকানা ওই ইউনিয়ন বাই করার পর ওই গ্রাম বাই করে দেখে না এই নামে এই ব্যক্তির নামে কোনো মামলা মোকদ্দমা হয় নাই, তখন আমাদের নয় ভালো রিপোর্ট দেয় এবং আমি আপনি তখন চাকরি চলমান আমাদের প্রক্রিয়া। 391 হলে ভিলেজ ক্রাইম নোটবুক। 391 এর পরে আসতেছে 401 হিস্ট্রি সিটি। তার 401 আসতে লাগে হিস্ট্রি 401 আসতে লাগে ইতিবৃত্তপত্র বা হিস্ট্রি সিটি, ইতিবৃত্তপত্র বা হিস্ট্রি, ইতিবৃত্তির পত্র, ইংরেজি বলে হিস্ট্রি সিট, ইংরেজি প্রশ্ন আসবে না, ইতিবৃত্তিপত্র। এই ইতিবৃত্তিপত্র হচ্ছে কালকে মাথা ধরে গেছে।